আজকে প্রথম ভিডিওটাই শুরু করছি মেশামশাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে। কোন মেশামশাই, কার কথা বলছো? আমার মৌ বাবার জন্য, ওনার আত্মার শান্তি কামনা করি। মৌয়ের বাবা একজন টিচার ছিলেন, ইজ এ গ্রেট ফাইটার। একটা বাবা যখন তার 22-23 বছরের মেয়ের ক্যান্সার রোগী শোনে, তখন সেই বাবার উপর দিয়ে কীরকম ঝড় যায় আমরা যারা এখন মা বাবা হয়েছি নিশ্চয়ই বুঝতে পারি। তারপর এক দেশ থেকে অন্য দেশ, মৌ থাকতো বাংলাদেশে, সেখান থেকে মৌকে এনে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করানো মামুলি বাত না। কতটা হ্যাপা যারা আমরা ভারতে থাকি, আমাদের যখন কোনো কারো কঠিন রোগ হয়, যখন চেন্নাই বা অন্য জায়গায় নিয়ে যেতে লাগে, থাকতে লাগে, এটা আমরা ভারতের থেকেও আমাদের কতটা প্রবলেম হয়। সেখানে এক দেশ থেকে আরেক দেশে এসে মেডিকেল গ্রাউন্ডে এসে প্লাস টোটালি চেন্নাইয়ের মতো জায়গাতে খাওয়া দাওয়া, অবশ্যই মৌ ভেলুরে ট্রিটমেন্ট করিয়েছিল। ভেলুরে প্রচুর বাংলা কথা বলার মতো দোকানদার আছে, ডাক্তাররাও ওই ট্রান্সলেটার রাখে, ইন্টারপ্রেটার রাখে, আমি দেখেছি। বাট স্টিল একটা কিরকম টেনশনের মধ্যে উনি এসেছিলেন, ট্রিটমেন্ট করিয়েছেন এবং ডাক্তারের সাথে কথোপকথন সবই করতে লেগেছে। তার উপরে মেয়ের ছিল ক্যান্সার নামক একটা মারণাত্মক ব্যাধি। সেই বাবার উপর দিয়ে কী গেছে বা কী যেতে পারে, এটা খুব সহজেই বোধগম্য, তাই নয় কি? তারপর মৌয়ের ফ্যামিলি লাইফ স্ট্রাগল, কললোল তেমন কিছু করতো না। গডের অনেক বড় কৃপা যে মৌয়ের চ্যানেলটা ভাইরাল হয়েছে এবং মৌ একজন সাকসেসফুল ইউটিউব ব্লগার হতে পেরেছে। কিন্তু সাংসারিক জীবনে যেহেতু মৌদের পরিবারের মধ্যে মেল বন্ধনটা কম, তাই মেয়ে এবং মেয়ের যা দেওয়ার সাথে যে ঝগড়াটা উনি দেখে গেছেন, উনি লড়াইটা দেখেছেন, উনি মেয়ের চোখের জল দেখেছেন। মৌ এরকম ভিডিও, এরকম লাইভ করেছে। এখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি, কিন্তু 2021-22 যখন 22 তো হচ্ছে কন্ট্রোভার্সিটা, 21-22 কথাই বলবো আমি, 22 যখন কন্ট্রোভার্সিটা করছিল বা 21 হয়েছিল কিছু, তো এগুলি তো মৌয়ের বাবা দেখেছেন, তাই নিশ্চয়ই কোথাও না কোথাও উনি কষ্ট পেয়েছেন। তবে মেয়ের প্রতি ভালোবাসাতে কোনো বাবারই কোনো কার্পণ্য থাকে না, এবং মোর বাবারও যথেষ্ট ভালোবাসা ছিল। এবং মেয়ের সাকসেসফুল লাইফ, মেয়ে নিজের নামে খ্যাত, নিজের নামে প্রসিদ্ধ পেয়েছে, এটা যে কোনো বাবা মার কাছে একটা গর্বের জায়গা। আর সেই গর্বের জায়গাটা মৌ তার বাবাকে দিতে পেরেছে। আমার আজও মনে পড়ে মৌয়ের সেই ভিডিওটা, যেখানে মৌ তার প্লে ব্যাটনটা বাবার হাতে দিয়ে বলেছিল, এই নাও আমার সাকসেস মানে তোমাদের সাকসেস, এই নাও আমার সফলতা। যে কোনো মা বাবার কাছে এটা অনেক বড় জিনিস, যেটা মৌ তার বাবা মাকে দিয়েছিল। সেই মুহূর্তটা মনে পড়ছে যখন ওরা বসেছিল, শুয়েছিল, খাটে বসেছিল, ধুম করে খাটটা ভেঙে পড়েছিল। এইবারের না, এর আগের বার 2022 যখন মৌয়ের মা বাবা এসেছিল। মনে পড়ে সেই ঝড় যখন মৌয়ের বাবা মা ছিল, দশমীর পরের দিন মৌয়ের বাবা মার সামনেই মৌয়ের শাশুড়ি মা চলে যান, এবং মৌয়ের মার মুখটা কিরকম হয়েছিল। তারপর আমি বলবো মৌ অনেক লাকি, 2 দেশে থাকা সত্ত্বেও কিন্তু ওর মা বাবা রেগুলার আসতে পারতেন, যেটা কিনা অনেক কাছে থাকলেও মা বাবারা আসে না, থাকে না। হ্যাঁ, মেয়ে গেলে দেখে, না হলে মা বাবারা আসে না। সেই ক্ষেত্রে আমি দেখেছি 2022 এসেছে, 21 এসেছে, তারপরে আসলো মৌয়ের মা বাবা, মৌয়ের দাদা বৌদি। ওই সময় ভালো লাগলো, ফুল ফ্যামিলি, ভাই পোটনে আসলো, সবাইকে আসলো। আমার এখনো মনে পড়ে মৌয়ের বাবাকে মৌয়ের এক দিদি নেমন্তন্ন করছে ওদের পুরো পরিবারকে। তখন ওরা, ওই ভদ্রমহিলা বলছিলেন, চলে আসেন একবার ইন্ডিয়াতে। তখন উনি বলছিলেন, মৌয়ের বাবা একটা লাইন বলেছেন, আমার তো দিন ফুরিয়ে গেছে, আমি আমার জন্য বলছি না, আমি চাই আমার নাতিরা চলে আসুক।
মানে নাতিদের জন্য চলে আসো ভারতে। হ্যাঁ, কারণ আমরা সবাই জানি ভারতের স্পেশাল একটা ইসে দেওয়া আছে এখন, যে যে কোনো দেশের যারা হিন্দু নাগরিক আছে যে কোনো জায়গাতে আছে এরা ভারতে চলে আসতে পারবে, এবং ভারতে থাকার তাদের একটা সত্তা অধিকার রাইট দেওয়া হয়েছে। হয়তো এসেই ভোটের অধিকার পাবে না, কিন্তু আসার পর একটা থাকার অধিকার আছে, এবং যদি ওরা হিন্দু হয় ওই অ্যাক্ট অনুযায়ী ওদের কিছু কিছু ফ্যাসিলিটি ভারত সরকার দিচ্ছে। এটা হয়তো যেহেতু উনি শিক্ষক মানুষ, উনি নিশ্চয়ই পেপারে পড়েছেন, উনি দেখেছেন, এবং বাংলাদেশের প্রচুর হিন্দুরা ভারতে আসছে আমরা সবাই জানি, কারণ এই ফেসিলিটিটা সবাই অ্যাভেল করতে চেয়েছে বা অ্যাভেল করেছে বা করছে এখনও, যেহেতু এটা একটা আইনের দ্বারা মানে আইনি, এটা আসাটা বেআইনি না, যে কোনো হিন্দু নাগরিক আসাটা বেআইনি না, এটা আসতে পারে। তবে অবশ্যই কিছু কিছু ডকুমেন্ট সাবমিট করতে লাগবে গভর্নমেন্ট অফিসিয়ালকে, এবং বলতে লাগবে যে আমি এখানে স্থায়িত্ব চাইছি। যাই হোক, এটা তো পরের কথা। তো মৌয়ের বাবা এই কথাটা বলেছিলেন, আমার মনে পড়ে যে মানে আমার দিন চলে গেছে, কিন্তু আমার নাতিরা যদি আসে তাহলে ওনার কোনো আপত্তি নেই। তারপর মৌয়ের যখন প্রথম ঝগড়াটা শুরু হলো, আমি 21-এর কথাই বলছি, 21-এর শেষের যে কথাটা বলছি, তখন যখন প্রচুর লোক মৌয়ের শাশুড়িকে নিয়ে প্রচুর ভিডিও করেছে, এমনকি সে ভদ্রমহিলার মুখ লাগিয়ে লাগিয়ে থাম্বনেল লাগিয়ে লাগিয়ে বিশ্রীভাবে ভিডিও করা হচ্ছিল, তখন আমি দুই ভাইকেই কিন্তু মানে ভাইয়ের বউদেরকে আমি আটকাতে পারছিলাম না। আমি নিজে কিন্তু মেশামশাই হয়ে বলেছিলাম যে মেশামশাই আপনি একজন শিক্ষক, আপনার মেয়ের এরকমভাবে মানে জড়িয়ে পড়ছে এসব জিনিসে, আপনি কেন মেয়েকে থামাচ্ছেন না? কেন মৌ একটা ভিডিও করে রিকোয়েস্ট করলেই কিন্তু চারিদিকে থেমে যেত কন্ট্রোভার্সিটা? আমি কিন্তু ভিডিও করেছিলাম, পরে আমি ভদ্রলোকের কাছে মেশামশাইয়ের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছিলাম, কারণ মেয়েরা বাবার দিকটা বেশি ভালোবাসে। আমারও বাবা আছেন, আমিও জানি একটা বাবা হারানোর কষ্টটা কি হতে পারে একজন মেয়ের কাছে। আর আমাদের মতো যারা মেয়েরা আছে, যাদের বাবারা এখন অনেকটা বয়স্ক, ওরা কিন্তু প্রতি মুহূর্তে বুকটা কেঁপে ওঠে, কোনো খবর না আসে, কোনো কিছু না আসে, ভয় লাগে। সেখানে দাঁড়িয়ে মৌয়ের ক্ষেত্রে সেম। তবু আমি বলবো মৌ, তুমি তোমার জন্য যেমন বাবা করেছেন, বাবা মার ঋণ কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। সেটা তুমি বারবার বলেছো, তোমাকে তোমার বাবা আরেক দেশ থেকে এসে কোথায় কি হবে না জানে না বলে, তারপরও উনি ধুমধাম করে সামাজিক নিয়ম নীতি মেনে বিয়ে দিয়েছেন, সম্প্রদান করেছেন। প্রত্যেক বাবার স্বপ্ন থাকে মেয়ে জন্ম দেওয়ার পর সম্প্রদান করা, এবং আমাদের ধর্মে বলা আছে শ্রেষ্ঠ দান মেয়েকে মানে মেয়ে দান। এমনকি যাদের দু ছেলে, যাদের মেয়ে নেই, এরা অনেকের কাছে চায় যে তোর মেয়ের সম্প্রদানটা যেন আমাকে দিয়ে করা আসবে, দুই মেয়ে থেকে। আমি দেখেছি, ইনফ্যাক্ট আমার খুব ক্লোজ ফ্রেন্ড গুরুগাঁও আছে, ওর দুই ছেলে, ও আমাকে বলে রেখেছে তো আমার মেয়ে আছে, তুই যখন তোর মেয়েকে বিয়ে দিবি তাহলে আমার মেয়ের বিয়ে তো নিশ্চয়ই দানটা আমার হাজব্যান্ডই করবে, তাও সুযোগ দিস, ওই দানটা যেন হাতটা ছুঁয়ে যেতে পারে আমার হাজব্যান্ড। এটা কিন্তু ওর রিকোয়েস্ট করেছে। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার, কতটা আপন ভাবতে পারলে এটা আমাকে বলতে পারে। সেখানে দাঁড়িয়ে মৌয়ের বাবা কিন্তু সম্প্রদান করেছেন, এবং তারপর রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর, এটা কিছুদিন আগেই কল্লোল বলল, 6.5 বছর বিয়ে হয়ে যাওয়ার পর যখন উনি রিটায়ারমেন্টে গেলেন, হ্যাঁ, তখন উনি পেনশনে যাওয়ার পর, উনি পেনশনে তো যাওয়ার পর সবাই একটা মোটা টাকা পায়, আমরা সবাই জানি, সেই টাকা থেকে কল্লোলকে একটা বাইক দিতে চেয়েছিলেন, যদিও কল্লোল পুরো টাকাটা নেয়নি, মাত্র 1 লাখ টাকা নিয়েছে। তার মানে প্রপার্টিটা মেয়ে আর ছেলে দুজনেই মা বাবার সন্তান হয়, তাই না? তাই এই মেয়ের জন্য নিশ্চয়ই ট্রিটমেন্ট উনি করেছে, অনেক কিছু করেছে। তা সত্ত্বেও রিটায়ারমেন্ট যাওয়ার পর উনি যখন একটা থোকা টাকা পান, তখন সব বাবা মারই মনে হয় যে আমি আমার মেয়েকেও কিছু দিই, হোক না মেয়ে বিদেশে থাকে। মৌয়ের বাবাও দিয়েছেন। তারপরে কথা বলবো, মৌ কিন্তু খুব লাকি, ওর বাবা মার জন্য করতে পেরেছে। আমরা অনেকেই পারি না, আমরা কেউ সুযোগ পাই না, কেউ টাকা প্রচুর আছে, বাবা হঠাৎ করে স্ট্রোকে মারা গেল, কিছু করা যায় না, 1 গ্লাস জলও দেওয়া যায় না। কিন্তু মৌয়ের বাবাকে পুরীতে নিয়ে গেছে, মৌর বাবাকে কোভিড টাইমে চেন্নাই নিয়ে গেছিল, ট্রিটমেন্টটা করতে পারেনি কারণ তখন কোভিড শুরু হয়ে গেছিল, কিন্তু গেছিল। তারপরও মৌ শিলিগুড়িতে মাঝখানে একবার ট্রিটমেন্ট করিয়েছিল, নিজের চোখে দেখা। তারপর লাস্ট টাইম তো কলকাতাতে যাওয়ার পথে যে কি অবস্থা হলো,
আর মৌ যে কিভাবে সেই বাবাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল, কলকাতা ট্রিটমেন্ট করালো এবং কলকাতা থেকে সুস্থ সবলভাবে সেই কুচবিহারে ফিরিয়ে আনা, মানে দিনহাটাতে ফিরিয়ে আনা, এবং তারপর সেই বাবাকে বাংলাদেশে ফেরত পাঠানো। কত বড় ঝক্কি, কত বড় হ্যাপা একটা মেয়ে হয়ে নিতে পেরেছে। আমি সবসময় বলি ওমেন এম্পাওয়ারমেন্টের জায়গায়, কিন্তু এই যে মৌ, প্রিয়া, ম্যান্ডি, এরা এত কিছু করতে পারে পরিবারের জন্য, মার জন্য, বাবার জন্য, এটার জন্য কিন্তু গর্ব করা উচিত। মেয়ে হয়ে ওরা প্রচুর করতে পেরেছে। মৌ কষ্ট তো হবেই, কষ্ট পেও না বলা যায় না, কিন্তু দিনের শেষে তোমার একটা কোথাও হলো যে একটা সাকসেস আছে মনের মাঝে, যে আমি আমার বাবার ট্রিটমেন্ট একবার না অনেকবার করাতে পেরেছি। আমি চেন্নাই নিয়ে যেতে পেরেছি, তারপর কোভিডের পর তোমার এখানে থাকতে থাকতে ওনার স্ট্রোক হয়েছিল, তখনও তুমি দেখাতে পেরেছো। তারপরও তুমি বাবাকে শিলিগুড়ি ডাক্তার দেখিয়েছো, তারপরও বাবাকে কলকাতায় এত বড় হসপিটাল ডাক্তার দেখিয়েছো, করতে পেরেছো। ভগবান তোমাকে করার মতো ক্ষমতা দিয়েছে এবং তুমি তোমার বাবা মার জন্য করতে পেরেছো, ডাক্তার দেখাতে পেরেছো। এটা আমাদের ভারতবর্ষের অনেক মেয়ে, অনেক মহিলারই পারে না। কারোর হয়তো ক্ষমতা নেই, কারোর হয়তো ক্ষমতা আছে, বাবা মা হুট করে চলে গেছে, কারোর হয়তো বাবা মা টাকা নেয় না, কারোর হয়তো শ্বশুরবাড়ির থেকে পারমিশন নেই, এরকম প্রচুর আছে। সেখানে দাঁড়িয়ে তুমি তোমার দিক থেকে কার্পণ্য করনি, কার্পণ্য করনি বাবার ট্রিটমেন্ট করাতে, কার্পণ্য করনি বাবার প্রতি যেটুকুন ভালোবাসা দেখানোর সেখানে দূরে থাকা, কোনো দিকে কার্পণ্য করনি। তোমার বাবা যেমন তোমার জন্য করেছে, তুমিও তোমার বাবার জন্য ততটুকুনি করেছো। অবশ্যই বাবা মার সাথে তো আর ব্যালেন্স করা যায় না, বাবা মার স্যাক্রিফাইসের সাথে তো ব্যালেন্স করা যায় না। ভয় পেও না মৌ, চিন্তা করো না মৌ, কষ্ট পেও না মৌ। তোমার বাবা যেখানেই গেছেন সেখানে ওপর থেকে দেখছেন, উনি শুনে গেছেন ওনার মেয়ের IVF হবে, উনি শুনে গেছেন ওনার মেয়ের গোদ কোল খিলখিল করবে। হয় দেখা যাবে IVF এর পর তোমার বাবাই তোমার কোলে এসেছেন। আমাদের ধর্মে কিন্তু এরকম বলে যে বাবা ফিরে এসেছে বা নাতি রূপে আসে। তুমি তোমার বাবাকে প্রচণ্ড ভালোবাসতে, সব মেয়েরাই বাসে, বা তার মধ্যে কেউ খুব বেশি মাত্রায় বাবা ঘেঁষা হয়। হয়তো বাবা তোমার ঘরে খিলখিল করে হাসবার জন্য জন্ম নেবে, এটা ধরে নিতে পারো, ধরে নিতে পারো। ওই IVF এর মাধ্যমেই তোমার বাবা তোমার কাছে ফিরে আসবেন। জানি না তুমি শেষ দেখা দেখতে পেরেছো কিনা, হয়তো ভিডিও কলে দেখেছো। থ্যাংক গড বাংলাদেশে এখন নেট শুরু হয়েছে। থ্যাংক গড তুমি সেদিন বলছিলে যে বাংলাদেশে কোনো ফোন লাগে না, ডাইরেক্ট কল করতে লাগে, না হলে হয় না, ইমোতে কল গেলে কম পয়সা লাগে, না হলে ISD যদি না থাকে ডাইরেক্ট কল করলে অনেক টাকা লাগে। তো সেখানে দাঁড়িয়ে তুমি হয়তো এখন আজকের দিনে বাবাকে হয়তো ভিডিও কলে দেখেছো, হ্যাঁ, বাবার শেষ যাত্রাটা হয়তো ভিডিও কল দেখতে পেরেছো। যে নেট না থাকতো তো ওইটুকুনও হয়তো দেখতে পারতে না, তাই আজকে বাংলাদেশে নেট আছে, তাই তুমি হয়তো দেখতে পেয়েছো বাবার শেষ মুখটা। বাবা মার জায়গাটা পৃথিবীতে কোনো কেউ নিতে পারে না, নেওয়া যায় না, কাউকে দেওয়া যায় না, আর কারোর সাথে তুলনা করাও যায় না। একটা কথাই বলবো, বাবা তোমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর তুমি নিজেকে শক্ত রাখো। তোমার টার্গেট IVF, আর সেই IVF এর মাঝে তোমার বাবা তোমার কোলে আসবেন। মেশামশাই আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন। আর একটা কথাই বলবো, মেয়েকে সবসময় আগলে রাখবেন। এতদিন রেখেছেন, এখন দূরে গিয়েও মেয়েকে আগলে রাখবেন। আমাদের ধর্মে বলে শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। শরীর চলে গেছে, আত্মা নাকি আমাদের সাথেই থাকে 12 বছর পর্যন্ত। আমি অত ধর্ম জানি না, আমি অত নিয়ম জানি না, আমি অত কথা জানি না, শুধু এইটুকুন জানি মা বাবা দূরে গিয়েও সন্তানকে দেখে থাকে, আত্মা হিসাবে উনি থাকবেন, তোমার পাশে থাকবেন মৌ। আজকের দিনটা তোমার জন্য এরকম আসবে তুমিও তো ভাবতে পারোনি। কালকে সন্ধ্যার সময়, রাত্রেবেলা, সন্ধ্যা না, আমি তোমার লাইভটা দেখছিলাম, কিভাবে তুমি লাইভটা করছিলে। তাই একটা কথাই বলবো, শক্ত করে ধরে রাখো, কারণ তুমি ভেঙে গেলে কিন্তু
তোমার মা ভেঙে যাবে। এই সময় কিন্তু মারা খুব বেশি মাত্রায় মেয়েদেরকে ভালোবাসে। তুমি বলবে আমার ভাইয়ের বউকে আমার মা খুব ভালোবাসে, ভাইয়ের বউকে ভালোবাসবে, ভাইকে ভালোবাসবে, দাদাকে তোমার, কিন্তু বেশি নির্ভরটা কিন্তু মেয়ের দিকেই করে। আমি দেখেছি। সেখানে দাঁড়িয়ে তুমি অনেক দূরে আছো, 4 দিনের কাজের পর দেখো যদি ভিসা পাও, যদি যেতে পারো, না হয় একবার যাও, মাকে জড়িয়ে ধরো। তোমার এই মোমেন্টে তোমার মায়ের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। জানি না ভিসা পেতে পেতে কদিন লাগে না লাগে, আমার ঠিক আইডিয়া নেই। যদি ভিসা পাও, মার কাছে যাও। যদি ভিসা পাও মার কাছে যাও, ইমিডিয়েটলি মার কাছে যাওয়ার চেষ্টা করো। 10 দিন, 15 দিন, 20 দিন, যতদিনই ভিসা পাও। তুমি বলবে আমার তো একটু IVF করার কথা, কলকাতা যাওয়ার কথা। কলকাতা যাবে, IVF করবে, সব কিছু করবে। তো এই মোমেন্টে তোমার মার তোমাকে দরকার। দাদা আছে, বৌদি আছে, মামারা আছে, আমি জানি সবাই, মাসি আছে, সবাই আছে, কিন্তু এই মোমেন্টে তোমার মার তোমাকে দরকার। মেয়ের জায়গাটা দিদি, বোন, ভাইয়ের বউ, ভাইরা নিতে পারবে না। আর ঠিক তেমনি তুমিও বাবা হারানোর দুঃখটা, কল্লোল আছে, শাশুড়ি আছে, মাকে জড়িয়ে যে কষ্ট, মানে যে কষ্টটা চলে যাবে, সেটা যাবে না। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। বাই।